পুরস্কার নেতৃবৃন্দ, আমার সিআইটির সহকর্মী কমরেড আওয়াজ সাইকেল আর বিএসএনএল এই কোঅর্ডিনেশন কমিটির দ্বিতীয় রাজ্য সম্মেলনে আগত প্রতিনিধিবৃন্দ, যা রেগুলার ওয়ার্কার, কন্ট্রাক্ট ওয়ার্কার এবং পেনশনার, এই সংগঠনকে প্রতিনিধিত্বকারী যে প্রতিনিধিবৃন্দ এই দ্বিতীয় রাজ্য সম্মেলনে এসছেন, সবাইকে সিআইটির তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। এটা দ্বিতীয় রাজ্য সম্মেলন। বিএসএনএল এর যে শ্রমিক আন্দোলন, যা অনেক পুরনো আন্দোলন, অনেকদিন থেকে এই ইনিশিয়েটিভ নিয়ে যে আমার হস্তক্ষেপের পরিধিটা বিস্তৃত করা, যতটুকু জায়গায় দাঁড়িয়ে আছি ওখানে থাকলে, ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকলে আমার যা আছে সেটাকে রক্ষা করা যাবে না, আক্রমণের চেহারাটা অন্যরকম আছে। সুতরাং এটাকে এক্সপ্যান্ড কনসিয়াস, যাতে করে আক্রমণের প্রত্যেকটি কেন্দ্রবিন্দুতে প্রতিরোধ গড়ে তোলা। আর এই তারিখ থেকেই ঠিকা কর্মচারীদের সংগঠিত করার জন্য স্থায়ী কর্মচারীদের ইউনিয়ন তাদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং তার একটা বিশেষ পর্যায়ে গিয়ে এসে আমাদের যারা কাজ করেছেন দীর্ঘদিন বিএসএনএল এ যোগদান দিয়েছেন উৎপাদন প্রক্রিয়ায়, তারা রিটায়ার করেছেন, কিন্তু আন্দোলনের সঙ্গে তাদের সংযোগ রয়ে গেছে, সেই পেনশনার বন্ধুরা তাদেরও সংযুক্ত করে এই কোঅর্ডিনেশন কমিটি গঠিত হয়েছে, যাতে করে বিএসএনএল এর সামগ্রিক রক্ষা কোনো জায়গাটা ফাঁকা না, যেখানে দাঁড়িয়ে আমাকে আমার সংগঠিত আন্দোলন হস্তক্ষেপ করতে পারে, প্রতিরোধ করে। আজকের হস্তক্ষেপের চরিত্রটাও কিন্তু বদলে গেছে। এই মাত্র অনিমেষ আমার কানে ঠিকা মজুর লাগু করার কায়দা পাঠিয়ে দিয়েছে। ইলেকট্রিক মেনটেন্যান্সের জন্য বছরে 10,12,19 টাকা টেন্ডার। আর বিএসএনএল এর ম্যানেজমেন্ট বলছে যে ভাই আমার কাছে এসো না, মালিকের কাছে। আমি বললাম যে মালিককে বলা দরকার বিএসএনএল এর ম্যানেজমেন্টকে যে অস্বীকৃতির মতন কথা বলবে, যেভাবেই তুমি ঠিকা দাও না কেন, মুখ্য নিয়োজক প্রিন্সিপাল এমপ্লয়ারের কনসেপ্টটা এখনো আমাদের দেশে আছে। তার কারণ লেবার কোড পাস হয়েছে, এখনো জারি, আর জারি হলেও সেটা আমরা অস্বীকার করব। সুতরাং বিএসএনএল এর কর্তৃপক্ষকে আমাদের নেতৃবৃন্দ বলে দেওয়া দরকার, অশিক্ষিতের মতন কথা বলবেন না। যদি আপনি প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে ঠিকা মজদুরদের সুবিধে অসুবিধে দাবি দাওয়া বিবেচনা না করেন, তাহলে কাজ বন্ধটা শুধু ঠিকা মজদুররা করবে না, আমরাও করব। সে অবস্থাটাকে ইনভাইট করবে, ডেকে আনবে, এটা খোলাখুলি বলতে হবে। আর আজকের হস্তক্ষেপের ক্যারেক্টারটা পাল্টে যাচ্ছে, যেটাকে আমরা দুটো শব্দে সীমায়িত করেছি আমাদের বিগত সিআইটিউ সপ্তদশ সম্মেলন থেকে। এটা হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে দেয়। কাকে বোঝাবে? ক্ষমতা থাকলে আটকাবে, ক্ষমতা না থাকলে মারবে। It is a matter of defiance and resistance. আর আমি যদি চেষ্টা করি না শ্রমিক শ্রেণীর উপরে এ বিশ্বাস রাখা দরকার। প্রথম ধাক্কায় হয়তো সফল না হতে পারি, কিন্তু দ্বিতীয় কি তৃতীয় ধাক্কায় আমি রুখে দেওয়ার রাস্তা পার করে দিতে পারব। এই ভরসাটা শ্রমিক শ্রেণী যে বিশেষ চরিত্র তার উপরে রাখতে হবে,
তার মানে আজকের পরিস্থিতি কিন্তু লড়াই করা যাবে, পরিষ্কার গ্যাস দিয়ে লাভ নেই। যা কিছু করতে হবে সংগঠিতভাবে সচেতনভাবে সেই নেটওয়ার্ক গড়ে তুলে আমাদের যেতে হবে। আপনারা সম্মেলন করছেন, সম্মেলনের একটা উদ্দেশ্য আছে, সেটা মূলত সাংগঠনিক উদ্দেশ্য। আমাদের আগামী দিনে যে আক্রমক চ্যালেঞ্জগুলো আসছে তাকে কিভাবে মোকাবেলা করা যাবে, এই পরিপ্রেক্ষিতে আমি আমার ঘরটাকে কিভাবে সাজিয়ে নেব, এটাই সম্মেলনের আলোচ্য বিষয়। অন্য ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি করার জন্য আলাদা করে জিবিটি করুন, সেগুলো করার আমি এখানে শেষ এরকম বেশ একটা মিটিং করেও দিচ্ছি আপনাদের। বাট সম্মেলনের উদ্দেশ্যটা পরিষ্কার। এই মুহূর্তে আপনার উপর আক্রমণ আসছে। টেলিকম ফ্যাক্টরি এজেসি কোর্ট রোডে সেটাকে ভেকেট করার নির্দেশ আছে। এর আগেও একবার এসেছিল লালসেরাম আপনাদের, তখন আটকে দিয়েছিল। আটকাচ্ছেন কিভাবে? ম্যানেজমেন্টের কাছে গিয়ে বুঝিয়ে না, আটকেছিলেন ফিজিক্যালি, গেটে বসে দিয়েছিলেন। এই পদ্ধতিটা কিন্তু নতুন নয়, শ্রমিক আন্দোলন। এই পশ্চিমবঙ্গের মধ্যে অ্যালয় স্টিল প্ল্যান্টে যখন এরকম একটা পদক্ষেপ হয়েছিল, ফিজিক্যালি ভাবে দিয়েছিলেন শ্রমিকরা। ভারতবর্ষের বহু পাবলিক সেক্টর কারখানায় এরকম দখল নিতে বা ইন্সপেকশন এসছে, শ্রমিকরা অনেক ক্ষেত্রে অফিসাররা মিলে সেই ইন্সপেক্টরদের ভাগিয়ে দিয়েছে ফিজিক্যালি। সাউদার্ন স্টিল প্ল্যান্টে জিন্দাল এসেছিল, তখন জিন্দাল এমপি রতন জিন্দাল, তখন পার্লামেন্ট মেম্বার। জিন্দাল এসেছিল সাউদার্ন স্টিল প্ল্যান্টের তামিলনাড়ুতে তার টিম নিয়ে ইন্সপেকশনে। ওয়ার্কাররা চেস করে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন আর বলেছিলেন পরের বার দেখা গেলে কিন্তু স্টেশন নয়, লাইনে ফেলে দেবো যখন গাড়ি আসবে। ভদ্রতার কোনো জায়গা নেই। अगर आपसे बदतमीजी करते रहेंगे और हम ऐसे नहीं चले, सिचुएशन बदल गई। और जो करना है संगठित रूप से वो करना चाहते हैं, हम करने नहीं देंगे। वो করতে চাইছে, আমি করতে দেব না। এই মুহূর্তে টেলিকম ফ্যাক্টরি আপনাদের ঘরে কিন্তু সে দায়িত্ব এসে, আর এই কোঅর্ডিনেশন কমিটিকে দায়িত্ব নিতে হবে। এটা শুধু রেগুলার ওয়ার্কারদের কাজ নয়, রেগুলার ওয়ার্কার, কন্ট্রাক্ট ওয়ার্কার, শুধু টেলিকম ফ্যাক্টরিতে যারা উপস্থিত আছে তাদের কাজ নয়, সমস্ত বিএসএনএল আছে। রেগুলার ওয়ার্কার, কন্ট্রাক্ট ওয়ার্কার, পেনশনার পালা করে একসঙ্গে মোবিলাইজেশন রাখতে হবে। আমি এটাই ঢুকতে দেব না। বাঁচানো যাবে, আমি নিশ্চিত বাঁচানো যাবে, আমি নিশ্চিত। সবাই চাইছে না বিএসএনএল মধ্যে যে একটা ফ্যাক্টরি কাজ করছে, এখনো কাজ চলছে, পাইনি হচ্ছে, তাকে দিয়ে দেবে, দুদিনের মধ্যে ভেঙে করে দাও। বাপের সম্পত্তি কোন দেশ কথা। সুতরাং সোজা কথা এইভাবেই রাস্তাকে আমাদের সামনে রাখা। এই মুহূর্তে আপনাদের সম্মেলনের সামনে আমার মনে হয় যে ইমিডিয়েট ঘাড়ের উপর এসে গেছে। এটা লোকজন যোগা প্ল্যান করুন, ওখানে আমরা ঢুকে দেবো না, বাইরের লোক আসলে ঢুকে দেবো। ভেতরের লোক যদি আসে জিজ্ঞেস করবেন ভাই কেন যাচ্ছেন, যার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারপর বলবেন আচ্ছা যান। বাট বাইরের লোক নয়, তারপর কিছু হবে, হয়তো পুলিশ আসবে, তৃণমূলীরা আসবে কিনা জানি না, পুলিশ তো আসবেই, আর তখন মোকাবেলা করতে হবে। কোনো রাস্তা নেই, কারণ কথা নেই। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন এইরকম একটা প্রক্রিয়া, এটা শুধু বিএসএনএল সমস্ত পরিষেবা ক্ষেত্রকে উপরে এটা লাগু হয়ে গেছে এবং তারা যা করতে চাইছে সেটা লুকোছুপি নেই।
নীতি আয়োগের 3 ভলিউমের যে বই আছে এর উপরে কোল ইন্ডাস্ট্রিতে কিভাবে এটা লাগু হবে তারা লাগু করে দিচ্ছেন, লিখে দিয়েছে। কয়লাতে একটা প্রতিরোধ চলছে, এমবিও, মাইনিং ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর্স, উদ্দেশ্য একটাই, এনএমপি থেকে বেরিয়েছে। সাইনবোর্ড থাকবে কোল ইন্ডিয়া, খাদান নির্বিশেষে কোনো কতগুলো খাদানকে চিহ্নিত করেছেন, তারা হ্যান্ডওভার করে দেবেন সেই প্রাইভেট কন্ট্রাক্টর। এবং শ্রমিকদের ব্যাপারে, কর্মচারীদের ব্যাপারে যারা কাজ করবেন, কোল ইন্ডিয়ার কোনো হস্তক্ষেপ করার অধিকার থাকবে না। পরিকল্পিতভাবে এই প্রিন্সিপাল এমপ্লয়ার রিলেশনশিপটাকে তুলে দিতে চাইছে লেবার কোড আসার আগে। প্রত্যেকটি পদক্ষেপের একটু ভেতরে গিয়ে বুঝতে হবে, ইমোশন চলবে না, একটু ভেতরে গিয়ে বুঝতে হবে কেন চাইছেন যে কোল ইন্ডিয়ার হস্তক্ষেপ থাকবে না। তার কারণ এই প্রিন্সিপাল এমপ্লয়ার, এই যে ট্রায়াঙ্গুলার ত্রিকোণী রিলেশনশিপ, যেটা কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যাবলিশন অ্যাক্ট 1970 ডিফাইন হয়েছে। আমরা অর্জন করছিলাম যে আইন 1970, যে মূল যে এমপ্লয়ার তার দায়িত্ব থাকবে ঠিকা মজদুরদের উপরে সমস্ত আইন, তার অধিকার যাতে রক্ষিত হয়, তার দায়িত্ব, মূল দায়িত্ব প্রিন্সিপাল এমপ্লয়ারের উপর থাকে। সেটাকে ওরা এখন বদলে দিচ্ছে এই নতুন নিউ লিবারেলিজমের একদম নিউয়েস্ট লেটেস্ট ফরম্যাট, যেটা একই সঙ্গে প্রাইভেটাইজেশনের ফরম্যাটও বলে, তার মধ্যে দিয়ে এটা একটা আসছে। আর ওই বিন্দুতে আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা কয়লার প্রস্তুতি দিচ্ছি, আমাদের ইউনিয়নদের বলেছি, সেটা ফিজিক্যালি একটা যাবে বসে যেতে। কারণ ঠিকা মজদুর, যে পুরোনো ঠিকা মজদুরও থাকবে না, বাইরে থেকে ঠিকা মজদুর নিয়ে আসবে, বড় বড় মেশিন নিয়ে আসবে, মেকানাইজ করে ফেলবে। আমরা বলেছি যে পুরোনো ঠিকা মজদুরদের যারা অধিকাংশ লোকাল শ্রমিক, তাদের যদি কাজ রাখতে হয়, তাকেও এই লড়াইয়ে সামিল হতে হবে। সবাই মিলে এই প্রতিরোধে আমাকে যেতে হবে। এখনই সদ্য সমাপ্ত অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলন, এখানেও তারা এই নির্ণয় নিয়েছে, সমস্ত কোল কোম্পানিতে চিহ্নিত করা গেছে সম্মেলনের মঞ্চে কোন কোন খনিগুলো ঘটছে, এবং সেই অনুযায়ী বিভিন্ন ইউনিট লেভেলে তারা পরিকল্পনা করে যে কোন জায়গায় আমরা হাত পা মারতে পারি। সব জায়গায় তো ইকুইপমেন্ট নেই, অন্তত 4-5টা জায়গা তো যদি আমি আটকে দিতে পারি সব দিন, এইভাবে বসে এটা সফল হবে, পিছিয়ে যাবে। ঠিক যেমন ভাবে কমার্শিয়াল মাইন্ড ততটা সাকসেসফুল হতে পারেনি, যেটা তার আগে পদক্ষেপ নিয়েছে। তো আপনাদের এখানেও বিএসএনএল এর জমিতে তার উৎপাদন প্রক্রিয়াকে মাথায় রেখে কিভাবে ওরা এই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন জারি করতে চাইছে, তার মানে বিএসএনএল এর রাষ্ট্রায়ত্ত সত্তা যে চরিত্র সেটা তুলে দেওয়া, সেটা নানা চেষ্টা করেছে। এই ভিআরএস এর যদি একটা আলাদা মানে একটা কল্পনা করুন যে ভিআরএস এ আপনারা প্রচন্ড প্রতিরোধ করেছেন, ভিআরএস কে 80,000 লোক বাঁচিয়েছেন, কিছু চলে যায়, নো ডাউট, আর কিছু এক্সেস হয়েছিল, এটা মানুষ বিওপি থেকে যখন এখানে এসছে কিছু এক্সট্রা চর্বি নিয়েও এসছে, সব মিলিয়ে একটা জায়গায় এসছে। কিন্তু এই 80,000 থাকতো না যদি না আপনারা ওই প্রতিরোধটা না করতেন এটার বিরুদ্ধে ব্যাপক প্রচার। কিন্তু বিএসএনএল এর সরকারকে তুলে দিতে পারেনি, ওরা চাইছে এখন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন নিয়ে এসে এনএলএমসি গঠন করে, ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন গঠন করে। কোন ল্যান্ড নিচ্ছে? বিএসএনএল হাতে কিন্তু যথেষ্ট জমি আছে, ফাঁকা জমি, কোথাও কিছু হচ্ছে,
এরকম ল্যান্ডের প্রপার্টিও বিএসএনএল আছে, শুরু প্রতিষ্ঠার সময় পেয়েছি চট্টগ্রামে বাবার আগে ওইখানে হাত লাগাচ্ছেন না, মানে কোথায় লাগাচ্ছেন আপনার ফ্যাক্টরি উইথ মেশিনারি ইনফ্রাস্ট্রাকচার, এবং এটা চালু মেশিনারি এখনো উৎপাদন করছে। অর্থাৎ নট অনলি জমি, বাট এই জমির ওপরে যে সম্পদ উৎপাদনের ইনফ্রাস্ট্রাকচার সেটা শুদ্ধ ঠিকাদার হাতে তুলে দেওয়া, বিক্রি করে দেওয়া, এটাই হচ্ছে ষড়যন্ত্র। এরা অপরাধী, সরকারে বসে আছে। আমরা অপরাধীদের অপরাধী যদি না বলি তাহলে কিন্তু এই লড়াইকে চালানো যাবে না, প্রতিরোধে নিয়ে যাবে না। and we are too gentlemen not to speak them timidly. এই বক্তৃতার মুখ তুলে দিতে they are doing a crime. ফাঁকা জমিও যদি ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশনে বিক্রি করতো, বেকার পড়ে আছে বলে, তাও না। চালু সম্পদ উৎপাদনের পরিষেবা সহ যেটা চালু আছে এখনো উৎপাদন করছে, তারা রাতারাতি ভেকেট করতে চাইছে। আর এটাই আমাদের ইমিডিয়েট দায় মাথার উপরে এসে পড়েছে। আমি দাবি করবো আপনাদের মিটিংয়ে এসে এই সম্মেলন থেকে এটাকে সিদ্ধান্ত করে বার করে নিয়ে আসতে হবে এই কোঅর্ডিনেশন কমিটি এটাকে প্রতিরোধের উপযুক্ত ইনিশিয়েটিভ প্ল্যান ইমিডিয়েটলি শুরু করে দেবে। এটা হতে দেওয়া যাবে না। আমার মনে হয় এটাই একটা বিরাট কন্ট্রিবিউশন হবে আপনাদের দ্বিতীয় রাজ্যে। তৃতীয়ত, কোন জায়গায় যাওয়া দরকার আমি আবার বললাম, বিমর্শন পরিচয় করে আপনার জমিতে দাঁড়িয়ে কিভাবে এটা অপারেট হবে। কয়লার উদাহরণ আমি দিলাম, তাদের কয়লা উত্তোলনের প্রক্রিয়ার উপরে দাঁড়িয়ে তারা এলএমপির ফরম্যাটটা কি হবে তারা সেটা লাগিয়েছে। আপনার বিএসএনএল এর কাজের প্রক্রিয়া একটা ফরম্যাট, তো আপনার এই ফ্যাক্টরি জমি নিয়ে আরো কিছু ফরম্যাট আপনাদের যে প্রোডাকশন এবং সার্ভিস প্রক্রিয়া যেটা আছে তার সঙ্গে যুক্ত, তারা এই ধরনের পদ্ধতিগুলো অ্যাডাপ্ট করবে। একটা ম্যাস স্কেল আউটসোর্সিং হবে, তার মধ্যে হবে সার্ভিস, একটা বড় অংশটা আপনাদের সার্ভিস। সেই জায়গাগুলোকে চিহ্নিত করা, তিনটে সংগঠন তার নিজের অভিজ্ঞতা, এটা কাজ চিহ্নিত করে সেই জায়গাটায় আমি কিভাবে ধরব, কাদের জোটাবো। আর মূল শক্তি থাকবে রেগুলার দরকার, শিক্ষা দরকার এবং সহযোগী শক্তি হিসেবে আমাদের পেনশন এই সম্মেলনের ক্ষেত্রে সেটাই প্রাসঙ্গিক। তারা আহ্বান তৈরি করবেন, প্রচার করবেন, অনেক কন্ট্রিবিউট করতে পারেন, দীর্ঘ অভিজ্ঞতায় কাজ করবেন। এটাই কাজ হবে, ওই দল ধরে এগোতে হবে। জেনারেলাইজেশনের টাইম কিন্তু পাল্টে গেছে। আজকের লড়াইটা, আজকের আক্রমণ একটা ভিন্নতর চরিত্র নিয়ে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টাকে আমাকে অ্যাড্রেস করতে হবে আপনাদের সম্মেলন থেকে। কোন জায়গায় এটা বিশেষ এক একটা ইন্ডাস্ট্রি এক এক রকম চেয়ার আছে। যেমন পোর্ট অ্যান্ড ডক আমাদের কাছে কলকাতা, পোর্টের বার্থ গুলো প্রাইভেট ঠিকাকে দিয়ে দিচ্ছে যে বার্থের টোটাল অপারেট তুমি করতে। আগে থেকে করছিল ঠিকা, ইদানিং এনএলপি নাম বলেনি, কলকাতায় এই নেতাজি সুভাষ রকের 2-3টে বার্থ আদানিকে দিয়ে। আগে ঠিকাতেই হচ্ছিল, 2-3টে ঠিকাদার একসঙ্গে করে চালাচ্ছিল। প্রায় 350 থেকে 400 মতো ঠিকা কর্মী ছিল, প্লাস 25-30 জন রেগুলার ওয়ার্কার ছিল। আমাদের কলকাতার পোর্ট অ্যান্ড শোর ইউনিয়ন পজিশন নিল যে নাই সবাইকে নিতে, কারণ আগে থেকেই চলছে ঠিকা। এখন উনি প্লেয়ার বদলে গেছে, আদানি আসছে। আদানি বললো আমি আমার নিজের লোক নিয়ে আসবো বলে তাহলে ঢুকতে দেবো। কলকাতা পোর্ট ম্যানেজমেন্ট কি বললো, বলে তাহলে আমরা ঢুকতে দেবো না, তোমরা আদানিকে বলো, তুমি আদানিকে কন্ট্রাক্ট দেবে তাকে আমরা ঢুকতে দেবো।
ঠিকা মজদুর, রেগুলার মজদুর সহ ওই বাড়তে এনএলটির ভেতরে ঢুকে বসে দেখে কি করি। আবার ম্যানেজমেন্ট জেনারেল ইউনিয়নকে আদানি নাকি ইউনিয়নের সঙ্গে কথা বলে না, বলে তারা তুমি যা করার করবেন, আমরা যা করার। পরবর্তীকালে তাদের সঙ্গে কথা হলো, প্রত্যেকটি কন্ট্রাক্ট ওয়ার্কারকে তাদের মিলিয়ে হলো, ওকে সব ছাড়াতে হবে, প্রত্যেকটি কন্ট্রাক্ট। এবং ওরা ওদের দাবি সনদ সঠিক বেতন যদি পায়, প্রপার মিনিমাম ওয়েজ এক্সেট্রা এক্সেট্রা চলছে, কিন্তু কাউকে ছাটাই হতে হবে। আদানি আসলে কেন প্রতিরোধের ধরন, ক্যারেক্টার, সেই ইন্ডাস্ট্রি অপারেশন প্রক্রিয়াকে মাথায় রেখে সেভাবে আমাদের গড়ে তুলতে হবে। এবং তার জন্য ওই জায়গায় আমাদের স্টাডি দরকার, যার মূল দায়িত্ব আমাদের রেগুলার কর্মচারী ইউনিয়নদের নিতে হবে। এবং একই সঙ্গে ঠিকা সমিতি বাইরাও তাদের সংগঠনও, তারা যে জায়গায় অপারেট করছেন তার অভিজ্ঞতাগুলোকে এর সঙ্গে সমন্বিত করে আমাদের চিহ্নিত করতে হবে যে কিভাবে এখানে বিএসএনএলকে তুলে দেওয়ার ষড়যন্ত্র নতুন করে রচিত হচ্ছে। যেমন এই ফ্যাক্টরি, যেমন এনএমএমসি, এরকম আর কি প্রক্রিয়া বিএসএনএল, এবং বিশেষ করে সার্ভিস পার্টে যেখানে আউটসোর্স একটা বড় হাতিয়ার, যেখানে হয়তো বেশ কিছু অলরেডি ঠিকা মজদুর কাজ করছে। আমার মনে হয় প্রধান প্রতিরোধের জায়গাটা হবে যে আমি রিপ্লেস করতে দেবো না, ঠিকাদার পাতে দেবো। এটা নিয়ে লড়াই শুরু হবে, প্রতিরোধ শুরু হবে। এর মধ্যে দিয়ে কিন্তু বিএসএনএল বাঁচানো এবং বাঁচানো সম্ভব, প্রতিরোধ করা সম্ভব, যদি বিষয়টা একটা সঠিক অনুসন্ধানের মধ্যে দিয়ে সঠিক প্রক্রিয়া জায়গাটা আমরা ধরতে পারি, ইনোভেট করতে পারি। সেটা আমাদের দেওয়া হবে না ভাই, ব্রাদার আপনারা আমাদের শিক্ষিত করবেন যে আমার সেক্টরে আক্রমণটা এই বিষয়ে চলছে। যেমন কোর্টের লকে সেই কর্পোরেটরা আমাদের শিক্ষিত করেছে, আর সেই দিকগুলি নিয়ে আমরা কেন্দ্রীয়ভাবে টেক আপ করছি। এটা আমাদের আপনারা শিক্ষিত করতে হবে যে কোন জায়গায় আছে, কারণ আপনারা জমিতে কাজ করছেন। এটা হবে আমাদের অন্যতম শ্রেণীবদ্ধ দায়িত্ব। আর সবচেয়ে প্রধান আক্রমণের সোর্সটা, প্রক্রিয়াটা ইনোভেট করা, আবিষ্কার করা, আর প্রতিরোধের রণনীতি করতে। প্রতিরোধ ছাড়া অন্য কোনো কথা নেই। আগে মেমোরেন্ডাম তো যাবে, পার্ট অফ দ্য গেম, কিন্তু প্রতিরোধের রণনীতি করে। আর এর সঙ্গে যুক্ত কিন্তু আমার আন্দোলন, সংগঠন টিকবে। আমরা যদি প্রতিরোধের প্রচেষ্টা না করি, আমরা কিন্তু নিজেদের বিলীন হয়ে যাওয়ার প্রক্রিয়ার উপরে নিজেরাই সভাপতিত্ব করি। এটা কিন্তু পরিষ্কারভাবে মাথায়, নিজের পয়েন্ট অফ এক্সিস্টেন্সে টোটাল ট্রেড ইউনিয়ন মুভমেন্টের এক্সিস্টেন্সের উপরে হামলা শুরু হয়ে গেছে। পুঁজিবাদের আজকের সঙ্গে এবং শুধু মোদীকে দৌড় দিয়ে লাভ, অপারেট করছে তো কর্পোরেট পুঁজিবাদ। এক সময়ে কন্ট্রাডিকশনের এবং ক্রাইসিসের ক্যারেক্টার অনুযায়ী they picked up Manmohan Singh. Thereafter picked up Vajpayee. আজকে picked up Modi, because সংকট আরো গভীরে কোনো সমাধান রাস্তা বানাচ্ছে। আমাদের পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোতেও ইকোনমিক যে গ্রোথ বলি আমরা, প্রায় জিডিপি কাউকে থাকে না, সব প্র্যাকটিক্যালি স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, অনেক জায়গায় ডিক্লাইন করছে, কমে যাচ্ছে। এটাই পুঁজিবাদের ধাঁচাগত সংকটের প্রতীক। প্রোডাকশন প্রক্রিয়ায়, সার্ভিস প্রক্রিয়ায় মুনাফা জেনারেট হচ্ছে না, কমে যাচ্ছে, আরো প্রক্রিয়া। অতএব উৎপাদন প্রক্রিয়ার বাইরে গিয়ে আমাকে ওই কমে যাওয়াটাকে মোর দ্যান নিউট্রালাইজ করতে হবে, পুরো ভরপুর করতে হবে। আর এই কারণেই এনএমপি আবিষ্কার,
এই কারণে আমাদের ক্রিটিক্যাল মিনারেল আমাদের দেশে সবটা প্রাইভেটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আইন করে পাস করে নেওয়া হলো। পার্লামেন্ট নামক প্রতিষ্ঠান থেকে সেখানে তো আলোচনা ছাড়া অর্থাৎ আমার দেশের জাতীয় সম্পদের লুটপাটের বন্দোবস্ত করে দেওয়া, তার অন্যতম একটা হাতিয়ার কিন্তু এনএমপি। এনএমপিটা কোনো কোম্পানি বিক্রি হচ্ছে না, আমি তৈরি রেডিমেড ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রাইভেটকে দিয়ে দিচ্ছি, বলছি তুমি অপারেট করো, আমাকে কিছু শেয়ার দিও, যা কামাও, যাকে বলে হারামে কামাই বলে না, সোজা কথা। এরকম একটা প্রক্রিয়া, এটাই ক্রোনিং। দ্যাট ইজ হোয়াট ইজ ক্রোনিং। প্রায় একই প্রক্রিয়ায় দেখুন পাশাপাশি অনেকগুলো স্কিম শুরু হয়ে গেছে, যেটা আপনার সিআইটির রিপোর্টে আমরা বারে বারে বলছি। এত কাণ্ড করার পরও মেক ইন ইন্ডিয়া পৃথিবীর 1 নম্বর 4 নম্বর অর্থনীতি হয়ে যাবে, প্রত্যেক দিন মিডিয়া প্রচার করছে, মোদীর মুখে বানিয়েছে। গত 4 বছর ধরে ইনভেস্টমেন্ট বাড়ছে, আর ইনভেস্টমেন্টের মধ্যে যদি আলাদা করে ধরা যায় দুরকম, একটা হচ্ছে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, দোপো চার বানাবো, যেটা 3 পাতিতে বানানো যায়, দ্যাট ইজ স্পেকুলেশন। 3 পাতি খাবে তো জানো, কিছু পয়সা লাগাতে হয় না, বাকি নিলাম, আমি কামিয়ে নিলাম, ডবল করে নিলাম, কিন্তু আপনার ওটা থাকবে সমাজে কোনো নতুন সম্পদ পয়দা হবে, তৈরি হলো, আমি খাওয়ালাম মানে আপনাকে খাই। এটা এক ধরনের ইনভেস্টমেন্ট, যেটা ফিনান্সিয়াল সেক্টরে চলছে। আর নন ফিনান্সিয়াল অর্থাৎ মেশিনারি, মেটেরিয়াল, র মেটেরিয়াল, যেটা উৎপাদনের প্রক্রিয়ায় কাজে লাগে, এই ইনভেস্টমেন্ট লাগাতার কমছে, কিংবা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ইনফ্লেশনকে যদি নেওয়া যায়, মূল্যস্ফীতিকে হিসেব করে যদি হিসেবে নেওয়া যায়, অ্যাকচুয়ালি কমে যায়, কোনো সমাধানের রাস্তা বেরোচ্ছে না। অতএব ওই ফ্রিতে কামানো বলতে এনএমপি একটা ফর্ম, আরো নানা ধরনের ফর্মাট তারা আবিষ্কার করছেন। এখন নতুন আবিষ্কার হচ্ছে তাদের ইনসেন্টিভ দেওয়া, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, কেপেক্স ইনসেন্টিভ, অর্থাৎ একটা প্রাইভেট মালিক তাকে ইনভেস্ট করবে, তারও একটা অংশ ভর্তুকি হিসেবে সরকার দেবে আমাদের ন্যাশনাল এক্সচেকার থেকে, কেপেক্স ইনসেন্টিভ। এবং সর্বশেষ আবিষ্কার এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ, গত বাজেটে অ্যানাউন্স করল, তারও অবজারভেশন আমরা পাঠিয়েছিলাম, ডেপুটিকে আপনাদের দিয়ে দেওয়া। কি চাইছেন? অর্থাৎ প্রাইভেটের মুনাফা যখন উৎপাদন প্রক্রিয়ায় কমছে, তার ইনভেস্টমেন্টটাকেও ন্যাশনাল এক্সচেকার থেকে, আপনার আমার টাকা থেকে, আপনার আমার জিএসটি বাবদ যে টাকা প্রত্যেকদিন আমি দিচ্ছি বেঁচে থাকার জন্য, তাতে যে জাতীয় খাজানা তৈরি হচ্ছে, তার একটা বড় অংশ ফ্রিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই বড় সিলেক্টেড প্রাইভেট বড় বড় কর্পোরেট। And obviously, এক নম্বরে আদানি, আম্বানি, টাটা, বিড়লা, টেসলা, টাটা, বিড়লা, এয়ারটেল আমাদের ফিল্ডে সবচেয়ে বেশি কামাচ্ছে, ভার্টিক্যালি কামাচ্ছে, এই 6টা 7টা। তার বাইরে তারপরে ছোট ব্যবসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আরো ইনকাম চলে যাচ্ছে, আরো প্রেশার চলে যাচ্ছে। দিস ইজ হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ক্রাইসিস অফ ক্যাপিটাল, সিস্টেমিক ক্রাইসিস। আর এই জায়গায় দাঁড়িয়ে ওরা মরিয়া হয়েছে, এগুলো করার বাধা করতে দেবে যখন লোকদের চলে যাবে। অর্থাৎ বাধা দেওয়ার জায়গাটা স্বতন্ত্র। This is what is Comrade Abbas indicate করে গেছেন, এক নতুন প্যাটার্ন অফ ফ্যাসিলিটি।
আপনি জানতেও পারছেন। আগে স্ট্যান্ডার্ড লিস্টে কিছু করতে গেলে পুলিশে অ্যাপ্লিকেশন করতে, এখন গিয়ে খোঁজ করুন 50 রকম বাহানা করা, 50 রকম। আমি জানি না আমাদের সিআইপি কমরেডরা বলছিলেন এই ব্রিগেডের পারমিশন নেওয়ার জন্য নাকে জলে চোখে জলে এক করুন। অর্থাৎ পাবলিক মোবিলাইজেশন, এটাকে রেস্ট্রেন করো, আটকাও, বন্ধ। এত ঝামেলা ভেঙে পড়ে লাভ নেই, যাতে করে এই জায়গায় নয়াদিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের সঙ্গে গত 30-35 বছর ওটাই ছিল মোবিলাইজেশনের জায়গা। একটা ছোট জায়গায় ঘিরে, তাও সেখানে পারমিশন তখন দিচ্ছে যে না ভাই এখন পারমিশন দেওয়া যাবে না, তখন দিচ্ছে যখন আমরা বলছি যে পারমিশন না দিলে কিন্তু আমরা রাজনীতি বসে, তখন আবার পুলিশ পারমিশন দিয়ে বলছে জানেনই তো উপর থেকে চাপ আছে। নতুন প্যাটার্নের অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবর্তন নিয়ে আসছে আজকের পরিস্থিতিতে। আপনাকে এই পৃষ্ঠভূমিতে নিজেদের লড়াইয়ের স্ট্র্যাটেজিটা বানাতে হবে, এই জন্য একটা বোঝা হবে। অর্থাৎ সামগ্রিকভাবে এই সবকটা রিফ্লেকশন, একদিকে জাতীয় সম্পদের লুটপাট, PLI, CAPEX এবং এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভের মোস্ট ইন্টারেস্টিং পার্ট, মেজর পার্ট অফ ইনসেন্টিভটা 500টা বড় বড় কর্পোরেট কোম্পানি তাদের ইনসেন্টিভটা দেবে তখন যখন তারা অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে, ইন্টার্ন নিয়োগ করবে, এবং প্রত্যেক বছর চেঞ্জ। অর্থাৎ কাজের জায়গায় আগে ছিল রেগুলার ওয়ার্কার, ঠিকা ওয়ার্কার, ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিকা ওয়ার্কার জায়গায় চুক্তির খাতে বন্ধের খাতে ধরে নাও আউটসোর্স করা, যাতে করে আপনার বিএসএনএল এর ম্যানেজাররা উল্টাও করতে পারে যে ভাই আমার কাছে আসবে না, মালিকের কাছে। এই পর্যন্ত ছিল, এখন পাল্টাচ্ছে। আর আফটার অল রেগুলার ওয়ার্কার, ঠিকা ওয়ার্কার এখনো আইনের পরিধি, শ্রম আইনের পরিধির মধ্যে আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্টের পরিধির মধ্যে আছে, ফ্যাক্টরি অ্যাক্টের পরিধির মধ্যে আছে, ট্রেড ইউনিয়ন অ্যাক্টের পরিধির মধ্যে আছে। কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং ইন্টার্ন যে নতুন নতুন টার্ম এরা আবিষ্কার করেছে, ধরুন আরেকটা প্যাটার্ন এসে গেছে কাজের জায়গায় এসে, গিগ ওয়ার্কার, এক মারফত এমপ্লয়ার, কে মানুষ ঠিকানা নেই। আপনার লাগলে কি করে সামনে কি করা যায়, পড়া যায়। আর এই ইতিহাসের এই শিক্ষার উপর বিশ্বাস করতে হবে। বড়টা আফটার অল সে শ্রম দিচ্ছে, শ্রম দিয়ে অন্যের কামানোর ব্যবস্থা করে দিচ্ছে, নিজেকে জাস্ট বাঁচিয়ে রাখার পরিমাণ করতে হবে। এটাই পুঁজিবাদ এই সমাজে শ্রমের ডেফিনিশন। এভাবেই পুঁজি শ্রমকে শোষণ করে। অতএব যেখানে সংগঠিত করা যাচ্ছে, আমাদের এই কলকাতা শহরে যতটুকু সংগঠিত করা গেছে, বিশেষ করে গোলা, উবে, ওয়াই, তারা লড়াই করে কিন্তু নিজের অস্তিত্বকে বজায় রেখেছে। কিছু কিছু কনসেশনও ঘাড় ধরে আদায় করছে, ঘাড় ধরে আদায় করছে। আর ওভারঅল ডেমোক্রেটিক মুভমেন্টের তাদের যোগদান দর্শনীয়। যেভাবে ওই আরজিকর মামলার ওই সময়, আন্দোলনের সময় তারা প্রোটেস্ট করবে, চারিদিকে ভিজিবল যেভাবে তারা মিছিল করা যায়। এটা একটা দিক। এটাকে এই কারণে ওরা আরো জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, যাতে করে তারা আইনের আওতাতেই না থাকে। লেবার কোড ওই সাইড, কিন্তু এরা লেবার কোডের আওতাতেও থাকবে না যদি ওই অ্যাপ্রেন্টিস ট্রেনিং আর কি বলে ইন্টার্ন হয়ে যায়। তারা চাইছে এমপ্লয়মেন্টকে রিস্ট্রাকচার করতে, যারা কাজ করবে সেই কাজের কম্পোজিশন, এটাকে একটা ডিপ নতুন করে বদলে দিতে। এবং এটাও আমাদের সপ্তদশ সম্মেলন সিআইটিউর আমরা বিস্তৃতভাবে বলেছিলাম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা পুঁজিবাদের ঢাঁচাগত সংকটের ইমিডিয়েট রেসপন্স অফ দ্য পুঁজিপতি শ্রেণী। তারা এমপ্লয়মেন্টের প্রোফাইলটাকে, ক্যারেক্টারটাকে
শুধুমাত্র রেগুলার ওয়ার্কার, ঠিকা ওয়ার্কার না, আরো নতুন নতুন জায়গায় অ্যাপ্রেন্টিস, ট্রেনিং, ইন্টার্ন এগুলো আনতে পারে, তৈরি থাকবে বিএসএনএল এর জমিতে। এই প্রক্রিয়া প্রয়োগ করার চেষ্টা ম্যানেজমেন্ট করবে আগামী দিনে। সবাইকে আমাকে সংগঠিত নিয়ে আসতে হবে। আর তার প্রথম প্রক্রিয়ায় তাদের জন্য আমাকে আহ্বান করতে শুরু করতে হবে, তাদের জন্য আমাকে লড়তে হবে, তখন তারা মূল আন্দোলনের প্রতি আকর্ষিত হবে। সম্মেলনে এই বিশেষ সাংগঠনিক রণনীতিগুলো চর্চা হওয়া দরকার, তার থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসা দরকার আগামী রণনীতিকে, এবং তবেই আমরা বিএসএনএল বাঁচাতে পারব। ঠিকা মজদুরদের অধিকারও রক্ষা করতে পারবে। আউটসোর্সার এই বলে টুকটাক করতে পারবে না, ম্যানেজমেন্টের হাত আমরা ভেঙে দিতে পারবো। আর আমার জায়গাকে দখল করে নিয়ে চলে যাবে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের নামে। এই বাঁধরামকে উচিত শিক্ষা দিয়ে পেছনে পাঠিয়ে দিতে পারবে। এর নিচে কোনো কথা হবে। আমাকে এই রাত, এই জ্বালা আমার প্রতিটি কর্মসূচির মধ্য দিয়ে প্রতিশুদ্ধ করতে হবে। এটা বাতাবরণ ঠিক যেমনটা লেবার কোড আসছে, লাগু হতে আসছে, তার জমি তৈরি করছে, ইকোসিস্টেম তৈরি করছে। এই 20শে মে ধর্মঘট সমস্ত ট্রেড ইউনিয়নের স্বাক্ষরিত জয়েন্ট স্টেটমেন্টটা একটু অনুধাবন করেন। তো নেতারা সম্মেলনে যারা আসছেন তারা একটু লাইন বাই লাইন করবেন, এটা আমরা করি, সেটা কথা সোজাভাবে বলেন না। এই নেমে গিয়ে অনেক প্রশ্ন শুনবো আপনাদের কাছে। আগে বহুবার কাগজ দিয়েছি, আপনারা পড়েন না, হোয়াটসঅ্যাপ এলো কিছুটা দেখেই তারপরে ফরওয়ার্ড করে দেন। আমরা খুশি হয়ে যাই যে ভাই এতগুলো জায়গায় পৌঁছেছে, এত ভিড় হয়েছে। আর একটা ছবি ছাপানো, সেগুলো আমরা সোসাইটিতে করি। তো কবে এই জায়গাটার মধ্যে এই যে করছে, ওরা ইকোসিস্টেম তৈরি করছে লেবার কোড, এবং লেবার কোডের প্রয়োগটা ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা, এটা পার্ট অফ দিস নিউ ফ্যাসিস্ট অপারেশন, যারা অ্যাপারেন্টলি একটা গণতান্ত্রিক ধাঁচা দেখা যাবে। কর্পোরেশন ইলেকশন হবে, মিউনিসিপাল ইলেকশন হবে, ইলেকশন হবে, একটা গণতান্ত্রিক ধাঁচা থাকে, কিন্তু গণতান্ত্রিক অধিকারগুলো প্রয়োগের জায়গাটা রেস্ট্রেন্ট টু দ্য লেভেল অফ ডিনায়াল। এই অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স তারা নিতে শুরু করেছে। একসঙ্গে আন্দোলন করলো সব ওয়ার্কার মিলিয়ে, পুলিশ শেষে নেতাকে গ্রেফতার করে নিয়ে কেসে কোর্টে ধারা কি দিল, ভারতীয় ন্যায় সংহিতা 111 নম্বর ধারা, অর্থাৎ অর্গানাইজড ক্রাইম। জাস্ট কল্পনা করুন, আপনারা একসঙ্গে আন্দোলন করছেন, একটা অ্যাজিটেশন করছেন, একটা ধর্ণা করছেন, ইট ইজ অ্যান অর্গানাইজড ক্রাইম। বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতার 111 নম্বর ধারা, যেটা ইউএফডিএ থেকে আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট থেকে ধার করে নেওয়া হয়েছে। এটা একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা আমাদের রিপোর্টে দিয়েছি। ইউপি ফিরোজাবাদে আমাদের নেতা গ্রেপ্তার হয়েছে এই কারণে সে লেবার কমিশনের কাছে দিচ্ছে মিনিমাম ওয়েজ পেমেন্ট হচ্ছে না স্ট্যাটিউট অনুযায়ী, আইনসঙ্গতভাবে। তার কমপ্লেন করতে যে ডেলিগেশন, তার নামে এফআইআর করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে ধারা কোনো লেবার অ্যাক্টে দেয়, কোনো দাঙ্গা ফাসাদ করার অধিকার মানে ধারা দেয়, একেবারে সরাসরি ভারতীয় ন্যায় সংহিতা 111 বের পেল না, 22 দিন পরে বেরোছে। নতুন এক্সপেরিমেন্ট তারা শুরু করছে, আর এর সঙ্গে প্যারালাল এক্সপেরিমেন্ট করছে জনগণের কালেকটিভ অ্যাকশন, তাকে ক্রিমিনাল অ্যাকশন হিসেবে তাকে জেলে পাঠায়। আর মালিকদের বিভিন্ন আইন যদি তারা ভায়োলেট করে,
তাহলে তাকে ডিক্রিমিনালাইজ করা হবে। আগের আইনে ছিল এরকম ভায়োলেট করলে তাকে ফাইন দিতে হবে এবং জেলে দিতে হবে, জেলে যাওয়ার কমিশনটা তুলে ফাইন দিয়ে পার পেয়ে যাবে। ল্যান্ড অ্যাক্ট, ফরেস্ট অ্যাক্ট, টি অ্যাক্ট, ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল অ্যাক্ট, এইরকম বিভিন্ন যে আইন গোটা অর্থনীতির সঙ্গে যুক্ত প্রায় 180টা অফেন্স, অর্থাৎ 180 রকম ভায়োলেশন তারা ডিক্রিমিনালাইজ করে দিচ্ছে। দ্যাট ইট উইল নো মোর বি এ ক্রিমিনাল অ্যাকশন অ্যাজ পার এক্সিস্টিং ল, দে আর ক্রিমিনাল। শুধু ফাইনগিরির ব্যবস্থা হবে। আর লাস্ট বাজেটে আরো 100টা অফেন্স, অর্থাৎ মালিকদের লাইসেন্স দিচ্ছে তুমি আইন ভাঙতে পারো। আপনাকে মিনিমাম ওয়েজ না দিলে একটা ভায়োলেশন, ওটা ইনকোয়ারি করতে হবে। 6 মাস পরে রায় কনসিডারেশন কমিশন হয়ে যাওয়ার পরে যে না ঠিক করনি, দাওনি টাকা বা জেলে যাবে মানুষ। এবং অন্য বিভিন্ন আইন, বিশেষ করে জমি নিয়ে এই যে রাবার অ্যাক্ট, টি অ্যাক্ট, প্ল্যান্টেশন রিলেটেড যে আইন, এগুলো মেনলি জমি নিয়ে আইন। ফরেস্ট অ্যাক্ট, এখানে অনেক নিষেধাজ্ঞা আছে জমি ব্যবহারে, যে কর্পোরেটকে অ্যালাউ করবে সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা, আর সে অফেন্সটাকে ক্রিমিনালাইজ আর হবে না, ক্রিমিনাল অ্যাকশন হবে না, তাকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে। যে ফাইন দিতে হবে তার চেয়ে বেশি ও আইন ভেঙে কামিয়ে। এটা আমাদের ব্যবস্থা, এই লেবার ডিপার্টমেন্টে যাওয়া বা কোনো কোর্টের দরকার, ঘর কাটানো, ডেটের পরে তারিখে খোলা ব্যবস্থা তৈরি আছে জনগণের বিরুদ্ধে। এটাকে তারা এই নয়া ফাঁসিবাদী কায়দায় লোকের কালেকটিভ প্রতিবাদ করার অধিকারকে খর্ব করা, রিস্ট্রেন করা, টুয়ার্ডস কমপ্লিট ডিনায়াল এই জায়গায় নিয়ে যাবে। আর অপরদিকে আমাদের দুশ্মন শ্রেণী, মালিক শ্রেণী, তাদের অপরাধকে করে দেওয়ার লাইসেন্স দিয়ে দেওয়া হবে থ্রু দিস প্রসেস অফ ডিক্রিমিনালাইজেশন। কমরেড, এটাও দীর্ঘ বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি, কিন্তু এখনো আপনাদের প্রচারে ব্যাপারটা না হচ্ছে না। আমরা আওয়াজ করে গেছে মানুষের চিন্তা ভাবনা, কনসিয়াসনেস কি করে বলতে হবে, তাদের জীবনের সঙ্গে সংযুক্ত যা দেখছে সেই অভিজ্ঞতাগুলো ধরিয়ে দিয়ে তার উপলব্ধি, তার চেহারাটাকে তার সঙ্গে যদি সংযুক্ত না করা যায়, মানুষের চেতনা হয়, চেতনা উন্নত করে বলেই তো হয় না। তার পদ্ধতি আছে, বৈজ্ঞানিক পদ্ধতি আছে। These are the examples, যতটা আমরা খুঁজে বার করতে পারছি, আমরা ডকুমেন্ট করছি, আমাদের একটা পাঠ আছে। নেতৃত্বে সিরিয়াসলি নেওয়া দরকার এই নতুন ফিচার, এবং খেয়াল রাখুন এই কন্টেস্টে এরা লেবারশিপ জারি করতে রাস্তা কি ডিফাইন করে। তার শুরুয়াত হচ্ছে বিশ্বের জাতীয় স্তরে ব্যাপক স্ট্রাইক শুরু। এই স্ট্রাইক কেন, সেই বিষয় প্রত্যেকটি শ্রমিক কর্মচারীর কাছে পৌঁছানোটা আমাদের কাজ। তবেই চেতনার বিকাশ হবে, তবে আমরা আমাদের দুশ্মনকে চিনতে পারব। যে দুশ্মনকে চেনার ফর্মুলা সিআইটির 14th কংগ্রেস 2013 সালে কানুন আমরা রেখাঙ্কিত করে দিয়েছিলাম যে দক্ষিণপন্থী শক্তি মাথা তুলছে, আমাদের আন্দোলন সংগ্রামের চেহারাটা এবং অর্গানাইজেশনাল ইনিশিয়েটিভ আমূল পাল্টে করতে হবে। আমাদের সবার কাছে পৌঁছতে হবে, নট মিয়ারলি মাই মেম্বারশিপ। তাদের দৈনন্দিন সমস্যাকে এই নতুন যে নীতি, নিউলিবারাল নয়ায়তাবাদী নীতির সঙ্গে যুক্ত করে তাকে বোঝাতে হবে যে তোমার দুঃখ বেদনার উৎসটা কি।
আর এই নিওলিবারাল নীতির পেছনে যে রাজনীতি, সেই রাজনীতির ধারক এবং বাহকদের উলঙ্গ করে চৌরাস্তায় দাঁড় করিয়ে দিতে হবে, এক্সপোজ করতে হবে দ্য পলিটিক্স বিহাইন্ড দ্য পলিসি, যাতে করে মানুষ তার দুশ্মনকে চিহ্নিত করতে পারে। চেতনা বৃদ্ধির ডেফিনেশন, মানুষ যাতে তার আসল দুশ্মনকে চিহ্নিত করতে পারে, কার বিরুদ্ধে লড়ছে হয়। আর তার জন্য আমাকে কি করতে হবে? রামনবমীতে ঢুকে যাব না আমার দুশ্মনকে চিহ্নিত করে যে রামনবমীকে খেলার চেষ্টা করছে, দাঙ্গার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তার আসল ষড়যন্ত্রটা ধরতে পেরে তার হাতটাকে ভেঙে আপনাদের রাজ্যে এই খেলাটি চলছে। মোদী মমতা মিলে, তবে মমতা শুভেন্দু মিলে, তার সম্পাদিত এই খেলাটি চলছে। চেতনার এই জায়গায় চেতনাকে এক জায়গায় চিহ্নিত করে আমাদের। And again, this is basically an organizational task and your conference of state. আজকে আমরা বলি বহু আগে আমি বলতে পারি যে এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে যদি তার প্রকৃত দুশ্মনের সঙ্গে পরিচয় না করিয়ে দেওয়া যায়, তাহলে সেই চেতনায় উন্নীত করা যাবে না। গ্যাস থাকে লোকে আমরা এই কোন রাজনীতি, তাই রাজনীতি যেটাকে শ্রমিক শ্রেণীকে, যারা সমাজে উৎপাদন করে, যারা সম্পদ তৈরি করে, যারা দেশের মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখে, আর মুষ্টিভর পুঁজিপতিরা যাদের পরিশ্রমের উপরে আরামে কামাই করে। আমার দেশের অর্থনীতি গ্রোথ গত 15 বছরের হিসেবে লোয়েস্ট হয়, আর সেই সময় দাঁড়িয়ে আমার পুঁজিপতি শ্রেণীর রোজগার, সবটা প্রফিট বলতে, কারণ অনেকটা ফ্রি রোজগার আছে, আরামের রোজগার, সেটা একটা চূড়ান্ত হতে এই দুটো একসঙ্গে চলতে পারে যদি তারা আপনার পকেট না কাটে। এখন তারা যে আপনার পকেট কাটছে এটা বুঝতে পারছেন? মানুষকে এই বোঝায় উন্নীত করাটাই চেতনা, আর এটা শ্রমিক শ্রেণীকে করতে। আর এই জায়গায় দাঁড়িয়ে আগামী লড়াই তাকে সফল করা। সামনের ব্রিগেডের জমায় বিশ্বাস চাকরির জমা কারা করছে? শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর, সমাজের উৎপাদনকারী শ্রমিক যে সংস্থা, মূল যে শ্রেণী, তাদের সামগ্রিকতা, তাদের নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামের বিষয় এটা ঘোষণা করবে যে যা চলছে আমরা চলতে দেব না, যা চলছে খুব খারাপ চলছে, এগুলো বহুবার বলা হয়ে গেছে। বলতে হবে যা চলছে এটা আমরা চলতে দেব না, তবেই নিচের স্তরে গিয়ে আমরা বোঝাতে পারবো যে এগুলো খুব খারাপ। একটা আত্মবিশ্বাসের ন্যারেটিভ গড়ে তোলার মতো, এই কারণে ব্রিগেড। আর সেখানে we have to maximize our mobility. একটা লোককে যদি বেশি নিয়ে যা পরিকল্পনা করেছেন সেটাও কম, কোন জায়গায় ছাড়বেন না। আর তারপরে বিশ্বে নেই, যেমন দেখা যায় যে বিশ্বে নেই, শ্রমিক শ্রেণীদের কাজের জায়গায় নেই, রাস্তায় এই শপথ ঘোষণা করছে তুমি যেটা করতে চাইছো সারা তোমাকে করতে দেব না, এটা করতে। আর এই ডিজাইনে আমার আগামী লড়াইটাকে এগিয়ে যেতে হবে। এটা করা যায় যেমন আপনার ফ্যাক্টরি ওই তুলে দেওয়া, ইমিডিয়েটলি আপনাকে পরিকল্পনা নিতে হবে,
অন্য কি পদক্ষেপ নিতে যাচ্ছে, কড়া নজর রাখতে হবে ম্যানেজমেন্টের চলন বলন। প্রয়োজন হলে নিম্ন স্তরে মাঝারি স্তরে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে লিয়াজত আছে, লাগাতার আমার ইনফরমেশন চাই কোন রাস্তায় যাচ্ছে, কিভাবে তারা এই ফিউয়েশনটাকে বেঁচে দেওয়ার ক্রাইমটাকে লাগু করার পরিকল্পনা করছে। আপনার বিশেষ উৎপাদন প্রক্রিয়ার সূত্র, সার্ভিস প্রক্রিয়ার সূত্র একটা অলরেডি আবিষ্কার করেছেন, তার জন্য প্রতিরোধের দিচ্ছে। আগে এটা করতে হবে, এটাই আপনাদের সম্মেলনে এই রণনীতি তৈরি করা। আর এই বিষয়ে আমার রেগুলার শ্রমিকদের প্রধান দায়িত্ব, তাদের মেন দায়িত্ব, একই সঙ্গে ঠিকা শ্রমিক কর্মচারী সংগঠন এবং আমাদের পেনশনার কর্মীদের একটা জিনিস বলি যে আমাদের অভিনন্দন দেওয়া পেনশনারদের সমর্থিত করে একটা স্ট্রাকচার, মুভমেন্টাল স্ট্রাকচারে নিয়ে এসেছেন। বহু জায়গায় আমরা বলেছি, সব জায়গায় এই জিনিসটা নেওয়া যায় অনেকগুলো দিতে আমরা আবার আলোচনা করছি এবং আমাদের আগামী জেনারেল কাউন্সিলেও আমরা এই বিষয়টা নিয়ে তোকে আলোচনা করবো যে পেনশনারদের নানা ধরনের পেনশন, ওপিএস পেনশনার সিস্টেম, ওপিএস, এনপিএস, ইপিএস পেনশনার একটা ক্যাটেগরি আছে। সুপ্রিম কোর্টের একটা ভালো জাজমেন্ট, এই জাজমেন্টটা লাগু না করার জন্য যত রকম শয়তানি লেবার মিনিস্ট্রি করছে, ইপিএফও করছে, ওই সুপ্রিম কোর্টের জাজমেন্ট হায়ার পেনশন অনুযায়ী তারা অলরেডি টাকা দিয়ে দিচ্ছেন, কিছু কর্মচারী হায়ার পেনশন পেয়েছে, তারপর বলছেন না ওটা ফেরত দিতে হবে। তার কারণে এক্সেম্পটেড এস্টাবলিশমেন্ট যারা আছে ইপিএফও, তাদের এটা এরা আপায় নতুন সার্কুলার জারি করেছেন। আমরা ইমিডিয়েটলি প্রতিবাদ করছি। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিতে আমাদের তরফে আরো আনন্দ কথা তুলেছিল, এটা নিয়ে লড়ালড়ি করবে। তার জন্য ইপিএস পেনশনারদেরও আমরা সংগঠিত করার পরিকল্পনা করছি, তারা অলরেডি সংগঠিত, এদের একটা কোঅর্ডিনেট করা যাতে এক ধারা আন্দোলনের প্রবাহিত করা। নানা ধরনের রেলমেন্ট থাকবে বিভিন্ন, কিন্তু আমাদের এটাকে ধরতে হবে এই কারণে যে এলিমেন্টই থাকুক না কেন, ওপিএস চাই, এটাকে কেউ অস্বীকার করতে পারবে। যদি অস্বীকার করেন ওই পেনশনাররা লাঠি মেলা থেকে বাদ করবে, অস্বীকার করতে না। হায়ার পেনশন চাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, কেউ অস্বীকার করতে পারে যে আসে না। আমাদের বস্তুতে নজর রাখতে হবে, বিষয়ে নজর রাখতে হবে এবং বিষয়ের সঠিক এক্সপোজার, সেটাই মানুষের চেতনায় সঠিক রাস্তায় সঠিক ঠিকানায় পৌঁছে দেবে। হাওয়াতে নয়, কেউ খারাপ ও ভালো না, বিষয়টাকে এক্সপোজ করা দিয়ে আমার যে উপলব্ধি, আমার যে এক্সপ্লানেশন, আমাদের চিন্তা ভাবনায় আমাদের যে এক্সপ্লানেশন, এটাই সঠিক, এইটা ধরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমি সামগ্রিকভাবে মানুষের চেতনাকে একটা বৈজ্ঞানিক হস্তক্ষেপের রাস্তায়, প্রতিরোধের রাস্তায় নিয়ে যেতে পারবো। There is no other shortcut method. There should not be any other subjective approach. এটা খেয়াল রাখতে হবে। শ্রেণী আন্দোলন একটা বৈজ্ঞানিক বিষয়কে উত্থাপিত করার মধ্যে দিয়ে, করার মধ্যে দিয়ে মানুষের চেতনাকে সত্যের দরজায় পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। তাই আজকের রয়ে যায় প্রতিরোধ হবে এবং প্রতিরোধে জিতবে। শ্রমিক শ্রেণীর পৃথিবীর ইতিহাস বলে দিচ্ছে, মুসলিনী হিটলার বেশি দিন টেকেনি, কিন্তু শ্রমিক শ্রেণীর আন্দোলন এখনো ভারী প্রায়। যখন সোভিয়েত ইউনিয়ন পতনের পরে অনেকে উল্লাস করেছিল, উল্লাস করেছে, আজকে তারাই বন্ধ হয়ে গেছে যে আজকের ঢাকাগত সংকট তার কাছে কি হতে ব্যাখ্যা করবে। এটা তো সবটাই বাজার অর্থনৈতিক দাপটে এটা হয়েছে, কি করে ব্যাখ্যা করবে? আজকে ট্রাম্পের যে গুন্ডাম, আমি বিস্তৃত যাবো না, তা তো যে দেখছেন, কারণ এই গুন্ডাম চেহারাটা আরো ধীরে ধীরে আরো প্রকাশিত, সবটা বেরোয় নেই, কিছু কিছু জায়গায় ওকে পেছতেও, এটা খেয়াল রাখবে।
অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে একটা পথ দিয়েছে যে হায়ার ট্রানজিশনকে। চায়না 195%, চায়না 125% বেড়ে গেছে। চায়না থেকে ইউএসএ যে ইম্পোর্ট হয়, অর্থাৎ চায়না যেটা এক্সপোর্ট করে, আর ইউএস চায়না থেকে চায়নাতে যা এক্সপোর্ট করে, চায়নার এক্সপোর্ট ইউএস এক্সপোর্ট টু চায়নার 3 গুণ, অলমোস্ট কমন কমোডিটিস, জামা থেকে আরম্ভ করে জ্যাকেট পর্যন্ত চাইনিজ কম্পোনেন্ট, সোলার কম্পোনেন্ট চাইনিজ, সোলার এনার্জি কতগুলো জায়গায়, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এনভিডিয়া যে মনোপলি দাদাগিরি করার চেষ্টা করছিল, এলন মাস্ককেও বাধা করে ডিপসি কেসে কিন্তু সেটাকে অনেকখানি দূর করেছে। এই জায়গায় লড়াইটা এইখানে দাঁড়িয়ে আরো নতুন ঘটনা আসবে, যা আপনার আমার কাজের জায়গাকে হয়তো প্রভাবিত করবে, দেশ চোখ কান খোলা রাখতে হবে, সত্যে পৌঁছানোর লক্ষ্যে, একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করার লক্ষ্যে আপনাদের সম্মেলনের খেলা আলোচনা মন্থন এই বিষয়কে কেন্দ্র করে হবে, সফলতা থেকে যাবে। আপাতত মাথার সামনে আলিপুরের ফ্যাক্টরি দখলের, কাউন্টার দখলের কর্মসূচি আপনাদের আপাতত মাথার উপরে বিশ্বের সমাজের উৎপাদন, রাজ্যের উৎপাদনকারী শক্তিগুলোর সমন্বিত আহ্বান, যেটা আমরা যা চলছে সেটা চলতে দেব না, এই অবস্থার সঙ্গে শ্রেণীগতভাবে দায়িত্ব আছে এটাকে সর্বাধিক সফল করা, আগামী শ্রেণী আন্দোলনকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আর দ্বিতীয়ত বিশ্বের কথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করার জন্য জেনারেল স্ট্রাইক দিয়ে শুরু হবে, কাজের জায়গায় প্রতিরোধটা তীব্রতর হবে। তারা বলবে যে ভাই হরতালের নোটিশ দিয়েছ, এখনো কনসিলিয়েশন চলছে, এই সময় হরতাল করাটা বেআইনি, তার মুখে থুতু দিয়ে আমাকে হরতাল করতে হবে। লেবার করে তারা এই বন্দোবস্ত করে দিয়েছে, নোটিশ দিলেন, কনসিলিয়েশন রাখলো, আর একটা রেট ফেলে দিল কনসিলিয়েশনে, যেটা ধর্মঘটের পলিসি, অতএব ধর্মঘট করা যাবে না, আমাকে অগ্রাহ্য করে ধর্মঘটে যেতে হবে। 100% স্ট্রাইক হয়ে গেলে, 90% স্ট্রাইক হয়ে গেলে, ওই ইলিগাল ঘোষণাকে আর কেউ পাত্তা দেবে না। শেষ কথা বলে শেষ করি, ভারতবর্ষের ইউনিয়ন আন্দোলনের অন্যতম পুরনো আন্দোলন হচ্ছে ডাক্তার কর্মচারীদের আন্দোলন। You are a part of that at that time. যখন বিএসএনএফ কমিউনিস্টেশন কর্মীদের আন্দোলন অন্যতম পুরনো আন্দোলন, কতগুলো ধর্মঘট করেছেন স্বাধীনতার পর থেকে সেই সময়, এবং সেই ধর্মঘটগুলো সমগ্র ট্রেড ইউনিয়ন আন্দোলনকে উজ্জীবিত করেছে। তবে একটা কথা ইতিহাস অনেকে আমরা ভুলে যাই, এই প্রত্যেকটি ধর্মঘট ঘোষণা হওয়ার পরে সরকার এই ধর্মঘটগুলোকে বেআইনি ঘোষণা করেছে, আর তার মুখে লাথি মেরে ডাক্তার কর্মচারীরা ধর্মঘট করেছেন, তাদের অধিকারকে প্রসারিত করেছেন। শ্রমিক শ্রেণী যদি চায় দুনিয়া জিততে পারে, অন্য কাউকে পাত্তা দেওয়ার কোনো জায়গা নেই। এই কঠিন আত্মবিশ্বাসে দাঁড়িয়ে আমরা আমাদের জেতার জন্য লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সম্মেলন এই বিষয় যে অভিনব ইনিশিয়েটিভ নিয়েছেন, অর্থাৎ রেগুলার ওয়ার্কারদের আন্দোলন, ঠিকা কর্মচারীদের আন্দোলন, পেনশনদের আন্দোলন, এবং যেখানে পেনশনরা একটা প্রধান ভূমিকা পালন করতে পারে, মানুষের প্রচারটাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া, সমাজের মধ্যে নিয়ে যাওয়া, শুধু বিএসএনএল লিমিটেড থাকা নয়, যে এখানে থাকেন সেই রেসিডেন্সিয়াল এরিয়ায় বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে প্রসারিত করা, মানুষকে তার দুশ্মনকে চিহ্নিত করার স্বার্থে এখানে পেনশনারদের আন্দোলন ভূমিকা পালন করতে পারে।
দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ শ্রেণীদের অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে আপনারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন। আপনাদের সংগঠন বিএসএনএল এর আন্দোলন এই যে প্রচেষ্টা নিয়ে এক মঞ্চে নিয়ে এসছেন এবং তার দ্বিতীয় সম্মেলন করছেন, অনেকটা এগিয়ে গেছেন কাজের মধ্যে দিয়ে, এইটাকে আরো শক্তিশালী করার মধ্যে দিয়ে আপনি নিজেদের আগামী রণনীতিকে সম্মেলনের মধ্যে তৈরি করবেন এবং আমি নিশ্চিত এই সম্মেলন সফল হবে। শুধু নিজেদের আন্দোলন নয়, বৃহত্তর শ্রমজীবী মানুষের আন্দোলনগুলো অনেকখানি সাহায্য করবে আগামী দিনে। এই উদ্যোগ সমগ্র দেশ জুড়ে পুরো বিএসএনএল পরিকাঠামো প্রসারিত হওয়া দরকার। এই কথা রেখে আপনাদের প্রার্থনা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক আশা রেখে আপনার লড়াই অনেক ভালো যাবে এবং এই প্রতিরোধের একটা নতুন উদাহরণ তৈরি করবে যা সমগ্র শ্রমিক আন্দোলনকে উজ্জীবিত করবে।